This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাকায় বিভিন্ন ব্যাংকের সামনে ঠিক থেকে ভিড়, ছবি দেখাবো আপনাদের। নগদ টাকা তুলে হাতে রাখতে চাইছেন বাংলাদেশের নাগরিকেরা। অনেক জায়গাতেই ভেঙে পড়েছে এটিএম পরিষেবা। কথা বলবো, প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, দেখো কখন যে কি হয় কেউ তো বলতে পারে না, কিন্তু যে লাইন এই মুহূর্তে নগদ টাকা তুলতে বাইরে পড়েছে এটিএমগুলোর, কি অবস্থা সেখানকার? নগদ টাকা তারা কেনই বা হাতে রাখতে চাইছে? দেখো, বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য যে অর্থনীতি ভেঙে পড়বে সেটাই কিন্তু আশঙ্কা তৈরি করা হয়েছিল বিভিন্ন মহলে, আর সেটাই বাস্তবায়ন হচ্ছে। কারণ বিভিন্ন ব্যাংকগুলোতে সামনে কিন্তু বহু মানুষ ভিড় করে রয়েছে, তারা টাকা তুলে নিতে চাইছে। কারণ তারা আশঙ্কিত যে যেভাবে লুটপাট শুরু হয়েছে তাতে ব্যাংকগুলোতে না এবার হাত পড়ে, এবং শুধু লুটপাট না, ভাঙচুর হচ্ছে, এবং ক্রমশ যে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে তা কিন্তু গতকাল শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর যে পরিস্থিতি পাল্টায়নি তা কিন্তু গতকাল রাতেও প্রমাণিত হয়েছে। সেই জায়গা থেকেই সাধারণ মানুষ রীতিমতো আশঙ্কিত যে ব্যাংকগুলোতে এবার লুটপাট শুরু হবে, অথবা ব্যাংকগুলো বন্ধ করে দেবে বা এটিএম পরিষেবা বন্ধ হয়ে যাবে। সেই কারণে সেই আশঙ্কা থেকেই কিন্তু সাধারণ মানুষ ব্যাংকগুলোর সামনে ভিড় করেছে। তারা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে, যতটা সম্ভব পারছে তারা নিজেদের অ্যাকাউন্টটা পুরোপুরি খালি করে দিচ্ছে বলেই রীতিমতো জানা গিয়েছে। মূলত আতঙ্কেই তারা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। সে কারণেই তারা ব্যাংকের সামনে ভিড় করছে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক বা বিভিন্ন বেসরকারি ব্যাংক হোক, প্রত্যেকটা ব্যাংকের সামনে কিন্তু ভিড় করে রয়েছে সাধারণ মানুষ, মূলত টাকা তোলার জন্য আতঙ্কিত হয়ে। রুমেরা, অনেক ধন্যবাদ সায়ন্ত। সেই ছবি আপনারা দেখুন, ব্যাংকের সামনে কিভাবে ভিড়। এটিএম পরিষেবা কার্যত ভেঙে পড়তে চলেছে বাংলাদেশের নৈরাজ্য ব্যাংকের সামনে ঠিক থেকে ভিড়, ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাংলাদেশের ডামাডোল। আপাতত কি ভারতেই থাকছেন শেখ হাসিনা? দিল্লিতে সেফ হাউসে রয়েছেন হাসিনা, এমনটাই আমরা জানতে পাচ্ছি। সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হিন্ডন এয়ারবেসে চূড়ান্ত তৎপরতা। এএনআই সূত্রে খবর, হাসিনাকে ছাড়াই এয়ারবেস থেকে উড়ে যায় C-130J বিমান। সেনার 7 আধিকারিককে নিয়ে উড়ে যায় এই বিমান। হিন্ডন এয়ারবেসে কালো রঙের 2টি সরকারি বুলেট প্রুফ গাড়ি পৌঁছে যায়। রাষ্ট্রপতির সুরক্ষায় ব্যবহার করা হয় এই বুলেট প্রুফ গাড়ি। সূত্রের খবর, আগামী 2 থেকে 3 দিন ভারতেই থাকার পরিকল্পনা শেখ হাসিনার। সূত্র মারফত জানা যাচ্ছে, ব্রিটেন বা সংযুক্ত আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয়ের অপেক্ষায় হাসিনা। ইউরোপ ও আমেরিকার কয়েকটি দেশের সঙ্গে কথাবার্তা চলছে। হাসিনার নিরাপত্তায় কড়া নজর ভারতীয় এজেন্সি। বাংলাদেশের ডামাডোল। আপাতত শেখ হাসিনা তিনি কোথায় থাকছেন? তিনি কি ভারতেই থাকছেন? দিল্লিতে সেফ হাউসে রয়েছেন হাসিনা, যেমনটা আমরা এখনো জানতে পাচ্ছি। সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হিন্ডন এয়ারবেসে চূড়ান্ত তৎপরতা। অন্যদিকে এএনআই সূত্রে খবর, হাসিনাকে ছাড়াই এয়ারবেস থেকে উড়ে যায় C-130J বিমান। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, লেটেস্ট এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? সর্বদল বৈঠক হয়েছে, হাসিনা কোথায় রয়েছেন, কি হবে আগামী দিনে? দেখো, এই মুহূর্তে আমি হিন্ডন এয়ারবেসের একেবারে সামনে রয়েছি। দেখতেই পাচ্ছ সামনে ইন্ডিয়ান যে এয়ারবেস, এয়ারফোর্সের যে স্টেশন, সেই এয়ারফোর্সের স্টেশন এখানে রয়েছে। এই জায়গাতে কড়া নিরাপত্তা প্রতি মুহূর্তেই থাকে। যে প্রশ্ন সব থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে সামনে এসছে তা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় রয়েছেন। আমরা দেখেছি আজ সকাল 9টার সময় বাংলাদেশ বায়ুসেনার যে বিমান নিয়ে এসেছিল শেখ হাসিনাকে, সেই বিমান ফিরে গিয়েছে, এবং যে 7 জন সেনাকর্তা এসেছিলেন শেখ হাসিনার সঙ্গে তারাও সেই বিমানে ফিরে গিয়েছেন। শেখ হাসিনা তিনি দিল্লিতে আছেন। সকাল 10টার সময় যে বৈঠক হয়েছে সর্বদল বৈঠক, সেই সর্বদল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের সংসদীয় দলের নেতাদের এই তথ্য জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু তিনি কোথায় আছেন? তিনি কি এই হিন্ডন এয়ারবেসের ভেতরেই রয়েছেন, নাকি তাকে কোনো অজ্ঞাত জায়গায় রাখা হয়েছে, সেই সম্পর্কে কোনো তথ্য নিরাপত্তার কারণে এই মুহূর্তে সামনে আনা হচ্ছে না। যে খবর আমরা পাচ্ছি, এই ইন্ডিয়ান এয়ারবেসের ভেতরে 2টি কালো রঙের বুলেট প্রুফ গাড়ি ঢুকেছে। যে ধরনের বুলেট প্রুফ গাড়ি প্রধানমন্ত্রী ব্যবহার করেন, যে ধরনের বুলেট প্রুফ গাড়ি রাষ্ট্রপতি ব্যবহার করেন, সেই ধরনের 2টি বুলেট প্রুফ গাড়ি এই ইন্ডিয়ান এয়ারবেসের ভেতরে ঢুকেছে। ফলত তাকে কি অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে?
যদি দিল্লির মধ্যে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে বাই রোড নিয়ে যাওয়া হবে, যদি দিল্লির বাইরে সংলগ্ন কোনো এলাকায় কোনো সেফ হাউসে রাখা হয় তাহলে এয়ারলিফট করা হতে পারে। আমরা প্রতি মুহূর্তে এখানে প্রচুর হেলিকপ্টার, বিশেষত বায়ুসেনার হেলিকপ্টার আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এলাকার উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আজকে সকালে জানিয়েছিলাম যে শেখ হাসিনা গতকাল যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন, সেই সময় তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে দেখা করার কথা বা তার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। সেই দেখা কোথায় হতে পারে, অর্থাৎ মা এবং মেয়ের দেখা কোথায় হতে পারে তা নিয়েও কিন্তু এই মুহূর্তে চরম জল্পনা রয়েছে। ফলত ভারত সরকার এখনো পর্যন্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানের অবস্থান নিয়ে কার্যত মুখে কুলু পেটে রয়েছে নিরাপত্তার কারণে, এবং তা এক্ষেত্রে ভারত সরকার কি সিদ্ধান্ত নেবে সেদিকেই আমাদের নজর থাকছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, প্রতি মুহূর্তের আপডেট আমরা জ্যোতির্ময় থেকে নিতে থাকবো। লন্ডনে আশ্রয় চাননি শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আশ্রয় নিয়ে আনসার্টেনিটির খবর সামনে আসছে, আর তা সামনে আসতেই হাসিনার ছেলের তা অস্বীকার। আমেরিকার বিদেশ সচিবের বিবৃতি কার্যত মানলেনই না সজীব ওয়াজেদ। এখনো লন্ডনে যাওয়া বা আশ্রয়ের বিষয়ে কোনো সিদ্ধান্তই নেননি হাসিনা, দাবি হাসিনা পুত্রে। তবে কি পাকাপাকিভাবে ভারতেই থাকতে চলেছেন শেখ হাসিনা, প্রশ্ন উঠছে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না, কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশের চূড়ান্ত অচলাবস্থা জারি। বিকেল 3টের মধ্যে সংসদ ভাঙার হুঁশিয়ারি ছাত্র নেতাদের। আজ বিকেলের মধ্যে সংসদ না ভাঙলে কাল বড় আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী মঞ্চে। ছাত্র সমাজ ও জনতাকে তৈরি থাকার আহ্বান মঞ্চের সমন্বয়ক নাহিদ ইসলামের। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসকে ঘোষণা করতে হবে। 24 ঘন্টার সময় বাঁধল বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয় মঞ্চ। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজীব খান রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক। রাজীব, ডেডলাইন দেওয়া হয়েছে ইতিমধ্যেই সরকার গঠন নিয়ে 24 ঘন্টার ডেডলাইন। এর মধ্যে এই ডেডলাইন যে দেওয়া হয়েছে তার মধ্যে কি কি হতে পারে, পসিবিলিটিস কি কি? ডেডলাইন আসলে বাংলাদেশের রাজনীতির একটি হাতিয়ার মাত্র। আমি বলি, কেউই কখনো বাংলাদেশের স্বাধীনতার পর কেউই কখনো কোনো ডেডলাইন দিয়ে সরকার পতন ঘটাতে পারেনি বা অনেক বড় আন্দোলনও আদায় করতে পারেনি। এখানে বিষয় হচ্ছে যে একদিন আগ পর্যন্ত ছাত্রদের কথায় অনেক জনতা নেমে এসেছিল, কিন্তু সেই একদিনের চিত্র যেটি বাংলাদেশে দেখা গেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারি, হত্যা, রক্তারক্তি, এই অবস্থা কিন্তু মানুষ এই 24 ঘন্টায় দেখে ফেলেছে। ফলে এই ডেডলাইন বা যারা এই ডেডলাইনের হুঁশিয়ারি দিচ্ছেন তাদের কথায় আবার 24 ঘন্টা পর সেই জনতা মাঠে নামবে কিনা, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। কারণ তাদের কথায় মানুষ নেমে যেই 24 ঘন্টার যেই চিত্র দেখেছে, এটি স্বাধীনতার পর বাংলাদেশে ঘটেনি। বাংলাদেশে 71-এ শেষ রক্তারক্তি হয়েছিল, লাখ লাখ মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, কিন্তু তারপর এই যে 24 ঘন্টায় যে রক্তারক্তি, এক একটি বিল্ডিং আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেই বিল্ডিং এ অসংখ্য মানুষ বসবাস করে, তাদের কথা ভাবা হচ্ছে না। এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হচ্ছে, যেই ব্যবসা প্রতিষ্ঠানে শত শত মানুষ কাজ করেন এবং তাদের জীবন জীবিকা নির্ভর করে, সেই ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে। বিভিন্ন বড় বড় শোরুম, ইলেকট্রনিক্স মার্কেট, পোশাক মার্কেট, সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলোর সঙ্গে কত মানুষের জীবন জীবিকা এবং জীবন নির্ভরশীল, এটা কিন্তু ভাবা হচ্ছে না। তার ফলে এই যে ডেডলাইন, যে
এই 24 ঘন্টা পর সেই ডেডলাইন কতটা কার্যকর হবে এটা নিয়ে কিন্তু দেশের অনেক মানুষ শঙ্কিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, রাজীব খান ছিলেন আমাদের সঙ্গে, প্রতি মুহূর্তে বাংলাদেশের আপডেট আমাদেরকে দিচ্ছে।